অঙ্গ সংগঠন এবং মূল দলের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত অসুস্থ। আমি গতকাল সাভারের স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে যেতে পারিনি অসুস্থতার কারণে। আজকে এসেছি নিজের দায় থেকে। স্বাধীনতা যুদ্ধ এবং তার পূর্বের স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীকালে গণতন্ত্রের যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রতি আমার যে দায়বদ্ধতা, এই সংগ্রামের শহীদদের প্রতি আমার যে শ্রদ্ধা, তা জানাবার জন্যে আমি আজকে এসেছি। আমি প্রথমেই শ্রদ্ধা জানাতে চাই সেই মহান নেতাদের যারা স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছিলেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলায় কে ফজলুল হক এবং হোসেন শহীদ সারওয়ার্দী, শেখ মুজিবুর রহমান এবং তারপরে আরো অনেক বরেণ্য নেতাকর্মী যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন, গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন। আমি শ্রদ্ধা জানাতে এসেছি আরেকজন মহিয়সী নারীকে, যিনি আজীবন এখন পর্যন্ত এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, লড়াই করে চলেছেন এবং বন্দী অবস্থায় মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। আমাদের সেই মহান নেত্রী, আমাদের দলের চেয়ারপারসন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি শ্রদ্ধা সম্মান জানাতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে তার নির্বাসিত হয়ে বিদেশে অবস্থান করছেন এবং বিদেশ থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। শ্রদ্ধা সম্মান জানাতে চাই এই গণতন্ত্রের জন্য সংগ্রাম লড়াইয়ে আজ পর্যন্ত আমাদের যে সমস্ত ভাইয়েরা, সহকর্মীরা প্রাণ ঢেলে দিয়েছেন, রক্ত ঢেলে দিয়েছেন, তাদের প্রতি, যারা কারাগারে আটক করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। বন্ধুগণ, আমাদের অত্যন্ত বিজ্ঞ বিবেচক বক্তারা তারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলেছেন এবং তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন, বর্তমান অবস্থার কথাও তারা বলেছেন। আমি খুব অল্প কথা বলতে চাই, এই জন্যে যে আমাদের এখন কথা বলার সময় কম, কাজ করার সময় বেশি। বন্ধুগণ, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। এ ব্যাপারে কোনো বিতর্ক হতে পারে না, কারণ সেটা বিতর্কিত করতে গেলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকেই বিতর্কিত করতে হবে। আজকে যারা এটা করছেন তারা মূলত পক্ষে, স্বাধীনতার পক্ষে শক্তি নন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ঘোষণার মধ্য দিয়ে একটা দিশেহারা জাতি, যারা অপেক্ষা করছিল স্বাধীনতার ঘোষণার জন্যে, তারা সেদিন দিশা খুঁজে পেয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ঘোষণার মধ্য দিয়ে এবং ঝাঁপিয়ে পড়েছিল। এই বর্ণনা আপনারা শুনেছেন মনিরুল হক চৌধুরী, ফজলুর রহমান, হাফিজ সাহেবের মুখ দিয়ে। আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে এবং বর্তমান শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই কাজটি তারা করতে চাচ্ছে। আওয়ামী লীগ বরাবরই সবসময় গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি হিসাবে কাজ করেছে। যদিও মুখে তারা গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু সব সময় তারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে।
1971 সালের পরে তারা ক্ষমতায় ছিল। তাদের নেতৃত্বে সেদিন যে সংবিধান রচনা হয়েছিল, সেই সংবিধান তারাই কেটে কুটে গণতন্ত্রের একেবারে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল। দুঃখ হয়, কষ্ট হয় যে তাদের সে অবিসংবাদী নেতা, যিনি তাকে তখন গণতন্ত্রের বরপুত্র বলা হতো, তার হাত দিয়েই সেদিন কিন্তু মাত্র 11 মিনিটে পার্লামেন্টে সেই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল তারা কায়েম করেছিল। বন্ধুগণ, সেই দলটি আবারও একই কায়দায় এই সময় নিয়ে ছদ্মবেশের মধ্য দিয়ে তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। বাংলাদেশের যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল, যারা প্রাণ দিয়েছিল, তাদের সামনে লক্ষ্য ছিল একটা লক্ষ্য, যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, স্বাধীন গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সৃষ্টি করা। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বেরিয়ে এসে তারা মনে করেছিল যেখানে আমরা এখন স্বাধীন হয়েছি, এখানে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। কিন্তু তারাই, এই আওয়ামী লীগই সেদিন সেই ব্যবস্থাকে ধ্বংস করিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, আজকে বাংলাদেশের কি অবস্থা, এটা আমার চেয়ে আপনারা কেউ কম জানেন না। আজকে বাংলাদেশে গত নির্বাচনে সেটা আরো প্রমাণিত হয়ে গেছে, যেখানে জনগণের অধিকারকে প্রয়োগ করতে দেওয়া হয় না। অত্যন্ত পরিকল্পিতভাবে 15 বছর ধরে নির্বাচনকে তারা তাদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে, কিন্তু গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বরঞ্চ যারা আমরা গণতন্ত্রের কথা বলেছি, যারা আমরা নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছি, যারা দেশের অর্থনীতিকে প্রতিষ্ঠিত করবার কথা বলেছি, তাদের উপরে চরম দমন পীড়ন নির্যাতন নেমে এসেছে। বন্ধুগণ, একটা দুটা কথা নয়, অনেক কথা। সেই কথা বলার অবকাশ এখন নেই, সেই সামর্থ্য আমার এখন নেই। আমি নিজে একটু অসুস্থ। একটা প্রতিষ্ঠান তারা বাকি রাখেনি, যে প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করে ধ্বংস না করেছে। আপনারা এক এক করে দেখেন যে কোথাও আওয়ামী লীগকরণ ছাড়া বা তাদের নিজস্ব লোকগুলোকে ছাড়া তারা কাউকেই কোথাও দাঁড়াতে দেয় না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ শুধু ফ্যাসিস্টদের কবলে পড়েনি, বাংলাদেশ এখন বর্ণবাদীদের কবলে পড়েছে। আমাদের বিএনপি যারা করে, তাদের ঘর বাড়ি পর্যন্ত দখল করে নেওয়া হচ্ছে। আমাদের বিএনপি যারা করে, তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে, তাদের ব্যবসা দখল করে নেওয়া হচ্ছে, তাদের ছেলে মেয়েদেরকে চাকরির কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এমনকি দূর সম্পর্কের আত্মীয় যারা আছে, তাদেরকে পর্যন্ত বিএনপি হিসাবে চিহ্নিত করে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এটা বর্ণবাদ ছাড়া কিছু নয়। দেশটাকে তারা সম্পূর্ণভাবে দুটো ভাগ করে ফেলেছে। একটা ভাগ হচ্ছে আওয়ামী লীগ, আরেকটা ভাগ হচ্ছে আমরা বিরোধী দল। এই অবস্থা তৈরি করে তারা এই দেশকে নিজেরাই সাম্প্রদায়িক একটা অবস্থা তৈরি করছে। তারা আবার দাবি করে, কালকেও বলেছে যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তাদের নাকি এই জেহাদ আপনার সবসময় অব্যাহত থাকবে। যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, যারা নিজেরা গোষ্ঠী তৈরি করছে, বর্ণবাদ সৃষ্টি করছে, তাদের মুখে এই কথা শোভা পায় না। শুধু কথা বলে আর মানুষকে লুট করে, মানুষকে সর্বশান্ত করে আজকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায় না। আপনারা খবরের কাগজ সবাই পড়েন, প্রত্যেক দিনই দেখছেন কি হারে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, কিভাবে ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হচ্ছে, কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোকে এক একটা কি বলবো, এটাকে একটা
একটা এমন একটা তৈরি করেছে যেখানে স্বেচ্ছাচারিতা, সেখানে আপনার বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ, এগুলো ছাড়া সেখানে আর কোনো কিছু হচ্ছে না। যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে দলীয় কারণে নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের যোগ্যতা নেই তাদেরকে ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হচ্ছে। কলেজগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এমনকি প্রাইমারি স্কুলে পর্যন্ত সেই দলীয় ব্যবস্থা চালু হয়েছে। অর্থাৎ এক কথায় পুরো দেশকে, গোটা রাষ্ট্রকে তারা গিলে ফেলেছে। আজকে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আমাদের নেতা জিয়া রহমান সাহেব, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে তিনি ওই একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। আমরাই করেছিলাম, আমাদের নেতাই করেছিলেন। এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90 সালের গণঅভ্যুত্থানের পরে, ছাত্র গণঅভ্যুত্থানের পরে 91 সালে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন, প্রধানমন্ত্রী হলেন, তখন তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে তিনি সেদিন সংসদীয় গণতন্ত্রকে নিয়ে এসেছিলেন। এই বেগম জিয়ার হাত দিয়েই দেশে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের